শীতের বিকেলের মৃদু মৃদু বাতাস বইছে, আর মৃদু বাতাস গায়ে কাটা ধরিয়ে দিচ্ছে। কেমন এক রোমাঞ্চকর পরিবেশ। কিন্তু টিয়ার কাছে সবকিছুই বিষাদের মতো লাগছে। নিজের কষ্ট লাঘব করার জন্য ছোটবেলার খেলার সাথী বুকে ঝাঁপিয়ে পড়ে কেঁদে চলেছে টিয়া। অনন্যা টিয়ার কান্না দেখে ব্যতিব্যস্ত হয়ে ওর কান্না থামানোর চেষ্টা করছে। অনন্যা টিয়াকে সোজা করে চোখের পানি মুছতে মুছতে নরম গলায় বলল, কি হয়েছে বল না, আমায় এমন করছিস কেন তুই? কেউ কি কিছু বলেছে তোকে? টিয়া চোখের পানি মুছে অনন্যাকে শান্ত করার জন্য কৃত্রিম হেসে বলল, ধুর, আমার আবার কি হবে? চল বাড়ির ভিতরে যাই। টিয়ার কথা শুনে অনন্যা বেশ রেগে যায়। এতক্ষণ কেঁদে কেঁদে নিজে শেষ হয়ে যাচ্ছিল, আর এখন বলে না কিছু না। অনন্যা তীব্র দৃষ্টিতে টিয়ার দিকে তাকিয়ে বলল, এখন তো তুই আমার থেকে কথা লুকাতে শিখে গেছিস, তাই না? এই কথা যদি তুই ভেবে থাকিস তাহলে একদম ভুল ভাবছিস। তাই ভালোই ভালোই জিজ্ঞেস করছি, কি হয়েছে আমাকে খুলে বল। টিয়া অনন্যার এমন কড়া কড়া কথা শুনে আর কিছু লুকোনোরও সাহস পায় না। কাপা কাপা ঠোঁটে বলল, রাসেল। রাসেল নাম শুনে অনন্যা ভ্রু কুঁচকে তাকায় টিয়ার দিকে। একে একে টিয়া সবকিছু খুলে বলে অনন্যাকে। এখানে এসেছে পর থেকে তার দেওয়া অবহেলা, তার দেওয়া কষ্ট, তাকে দেখিয়ে দেখিয়ে অন্য মেয়েদের সাথে ঘুরে বেড়ানো, সবকিছু খুলে বলে টিয়া অনন্যাকে। সব শুনে অনন্যার মাথা গরম হয়ে যায়। তা টিয়া ওর মুখ দেখে বুঝতে পেরে অনন্যার হাত চেপে ধরে বলল, দেখে আমি আর কোনো ঝামেলা চাচ্ছি না, তাই প্লিজ তুই শান্ত হ। অনন্যা রাগী গলায় বলল। কিন্তু অনন্যার কথা সম্পন্ন করতে না দিয়ে টিয়া বলল, আর কোনো কিন্তু নয়, চল বাড়ির ভিতরে চল। টিয়া অনন্যার হাত টেনে নিয়ে যাচ্ছে বাড়ির দিকে। রাসেল ভাইয়া যে এতটা খারাপ হবে তা কখনো কল্পনাও করেনি অনন্যা। রাসেল ভাইয়াকে তো আর এমনি এমনি ছেড়ে দেওয়া যায় না। অনন্যার ছোটবেলার বন্ধুকে কষ্ট দিয়েছে, তার হিসাব অনন্যা নিয়েই ছাড়বে। মনে মনে এসব ছক কষতে কষতে অনন্যা টিয়ার সঙ্গে বাড়ির ভিতরের দিকে যায়। সন্ধ্যার কিছুক্ষণ আগে রাজনীতিক মিটিং সেরে বাড়ি ফিরলেন আতিক সাহেব। যবে থেকে তিনি এই রাজনীতিতে যোগ দিয়েছেন তবে থেকে তিনি খুব একটা পরিবারকে সময় দিতে পারেন না। এই নিয়ে অবশ্য তার স্ত্রীর কম অভিযোগ নেই তার বিরুদ্ধে। তিনি সবসময়ই চেষ্টা করেন কাজকর্মের মাঝে পরিবারকে সময় দিতে। বিছানায় শুয়ে শুয়ে এসব হিসাব মিলাচ্ছিল আতিক সাহেব, তখন তার স্ত্রীর রুমে ঢুকতে ঢুকতে বলল, কি ব্যাপার, আজ এত তাড়াতাড়ি বাড়ি ফিরে এলে যে? তোমার মিটিং ফিটিং সব শেষ? আতিক সাহেব তার স্ত্রীর কথা শুনে তার দিকে তাকায়। তোহার মা মারা যাবার পর বাবা মার কথায় স্নেহাকে বিয়ে করেছিল। বিয়ের পরের দিন থেকে স্নেহা নিজের মতো করে সংসারটাকে আগলে রেখেছে। তোহা যতই স্নেহার থেকে দূরে থাকুক না কেন, স্নেহা কিন্তু তোহাকে নিজের সন্তানের মতো ভালোবাসে। বর্তমান সময়ে এমন একটা মেয়ে পাওয়া বড়ই দুষ্কর। এসব ভেবে আতিক সাহেব ছোট নিঃশ্বাস ফেলে বলল, হ্যাঁ, আজকের মতো আপাতত শেষ। তা তোমার মেয়েরা কোথায়? আসার সময় তো তাদের দেখলাম না। তাদের? স্নেহা সোফায় রাখা জামা কাপড়গুলো ভাঁজ করতে করতে তার স্বামীর দিকে তাকিয়ে বলল, আসার সময় তো দেখে এলাম তুলি টিভিতে ওর ফেভারিট কার্টুন দেখছে। আর তোহা এখনো বাড়ি ফেরেনি? তোহা এখনো বাড়ি ফিরেনি শুনে আতিক সাহেব শোয়া থেকে উঠে পড়ে। তোহার তো আজ ভোর রাতের দিকে বাড়ি ফিরে আসার কথা ছিল, কিন্তু গোটা একটা দিন পেরিয়ে গেছে, এখনো তোহা ফিরে আসেনি। আতিক সাহেব চিন্তিত কণ্ঠে বলল, এখনো আসেনি মানে? কোথায় গেছে ও? তুমি ফোন করেছিলে, ওকে কিছু বলেছে তোমাকে? স্নেহা কাপড় ভাঁজ করা রেখে তার স্বামীর দিকে তাকায়।
একটুতেই কেমন চিন্তিত হয়ে পড়েছে মানুষটা। একের পর এক প্রশ্ন করে যাচ্ছে। তিনি তার স্বামীর দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, তুমি এত চিন্তা করো না, তোহা ভালো আছে। কিন্তু স্নেহার মুখে কিন্তু শুনে আতিক সাহেবের কপাল তৎক্ষণাৎ ভাঁজ পড়ে যায়। তিনি স্নেহার দিকে তাকিয়ে বলল, কিন্তু কিন্তু কি? আতিক সাহেবের এমন অবস্থা দেখে স্নেহা হালকা হেসে বলল, কিন্তু হলো তোমার মেয়ে যে বড় হয়েছে সেদিকে তোমার কোনো খেয়াল আছে? মেয়েকে তো এখন বিয়ে-টিয়ে কিছু দিতে হবে নাকি? নাকি তোমার মেয়েকে তুমি সারা জীবন আগলে রাখবে? সত্যি তো দেখতে দেখতে মেয়েটা বড় হয়ে গেছে। এই তো সেদিন ওকে হসপিটাল থেকে সাদা তোয়ালে জড়িয়ে বাড়িতে নিয়ে এসেছিলাম কোলে করে। চোখের পলকে মধ্যে মেয়েটা বড় হয়ে গেছে। এইসব ভাবতে ভাবতে আতিক সাহেব চোখের চশমা খুলে স্নেহার দিকে তাকায়। স্নেহা তার হাতের কাজ থামিয়ে রেখে উঠে এসে আতিক সাহেবের পাশে বসে। স্নেহা তার হাত ধরে মৃদু স্বরে বলল, মন খারাপ করছো কেন? তাহলে মেয়েদের বিয়ে দেবে কি করে তুমি? মেয়েদের তো জন্মই হয় বাবার বাড়ি ছেড়ে স্বামীর ঘরে যাওয়ার জন্য। এই নিয়ে তুমি মন খারাপ করো না। আর শোনো না, তোমার সঙ্গে গুরুত্বপূর্ণ কথা আছে। তোমার মেয়ে যে খুব করে একজনের প্রেমে পড়েছে সে খবর কি তুমি রাখো? স্নেহার কথা শুনে আতিক সাহেব হতবাক হয়ে যায়। তার ওমন রণচণ্ডী মতো মেয়ে আর সে কিনা কারো প্রেমে পড়েছে। বিষয়টা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে আতিক সাহেবের। আতিক সাহেব তার স্ত্রীর দিকে তাকিয়ে অবাক গলায় বলল, বল কি, আমার তো বিশ্বাসই হচ্ছে না। আতিক সাহেবের কথা শুনে স্নেহা মৃদু হেসে মিরানের কথা খুলে বলে। সব শুনে আতিক সাহেব আবারও অবাক গলায় বলল, তোমার মেয়ে তো সাংঘাতিক এক কাণ্ড ঘটিয়ে ফেলেছে স্নেহা। স্নেহা ঠোঁটে হাসি টেনে বলল, তাহলে আর বলছি কি তোমায়? অবশেষে তার মেয়ের পাথরের মতো মনেকেও ভালোবাসেন বীজ বুনতে পেরেছেন ভেবে আতিক সাহেবও খুব খুশি হন। সন্ধ্যার খানিক পরে তোহা মিরানকে খুঁজতে খুঁজতে পুকুর পাড়ে চলে এসেছে। বিকেলের ওই ঘটনার পর মিরানকে আর দেখেনি তোহা। পুকুরে এখনো পাম্প লাগানো আছে। কাল দুপুরে মধ্যে পুকুরের পানি শেষ হলে বাড়ির ছেলে মেয়েরা মাছ ধরতে নামবে এই পুকুরে। ওই তো মিরান পুকুর ঘাটের সিঁড়িতে দাঁড়িয়ে আছে। তোহা ব্যস্ত পায়ে হেঁটে এসে মিরানের পিছনে দাঁড়িয়ে বলল, আমাকে ছাড়া একা একাই জ্যোৎস্নাবিলাস করছ? মিরান পিছন ফিরে তাকায়। উফ, আবার সেই মেয়েটা। বিকেলবেলা মেয়েটার জন্য কত নাকানিচুবানি খেতে হয়েছে। না না, এই মেয়েটার সাথে এখন আর কথা বলা যাবে। প্রথম দুইবার কথা বলে তো মেয়েটাকে বেশ লেগেছিল, কিন্তু এখন মেয়েটার সাথে কথা বলা মানে বিপদকে নিমন্ত্রণ করে কাছে ডাকা। মিরান তোহার কথার উত্তর না দিয়ে অন্যদিকে ফিরে যায় মুখ ঘুরিয়ে। তোহা বেশ বুঝতে পারছে মিরান বিকেলের জন্য ওর উপরে ক্ষেপে আছে। তোহা মৃদু হেসে মিরানের সামনে দাঁড়িয়ে বলল, কি হলো, কথা বলছো না কেন? নাকি বিকালের জন্য আমার সঙ্গে কথা বলবে না? মিরান আবারও কিছু না বলে সিঁড়ি বেয়ে উঠে যেতে চাইলে তোহা মিরানের টি-শার্টের কলার খামচে ধরে কপট রাগ দেখিয়ে বলল, তোর সাহস তো কম না? আমি একের পর এক প্রশ্ন করে যাচ্ছি আর তুই কোনো উত্তর না দিয়ে মুখ ঘুরিয়ে চলে যাচ্ছিস? মিরান হতবাক হয়ে যায় তোহা কথা শুনে। এই মেয়ে প্রতিদিন কিছু না কিছু করে ওকে চমকে দেয়। আজ তো একেবারে তুইতোকারি শুরু করে দিয়েছে। না জানি কখন আবার মারধর শুরু করে। না না, এই মেয়েকে একটুও বিশ্বাস করা ঠিক হবে না। চলবে। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। গঠনমূলক মন্তব্য করলে লেখা উৎসাহ আসে। না চাইলেও তুই আমার। সিজন 3। লেখিকা শারজিন ইসলাম।
পর্ব ১৩। শীতের বিকেলের মৃদু মৃদু বাতাস বইছে, আর মৃদু বাতাস গায়ে কাটা ধরিয়ে দিচ্ছে। কেমন এক রোমাঞ্চকর পরিবেশ, কিন্তু টিয়ার কাছে সবকিছুই বিষাদের মতো লাগছে। নিজের কষ্ট লাঘব করার জন্য ছোটবেলার খেলার সাথী বুকে ঝাঁপিয়ে পড়ে কেঁদে চলেছে টিয়া। অনন্যা টিয়ার কান্না দেখে ব্যতিব্যস্ত হয়ে ওর কান্না থামানোর চেষ্টা করছে। অনন্যা টিয়াকে সোজা করে চোখের পানি মুছতে মুছতে নরম গলায় বলল, কি হয়েছে বল না, আমায় এমন করছিস কেন তুই? কেউ কি কিছু বলেছে তোকে? টিয়া চোখের পানি মুছে অনন্যাকে শান্ত করার জন্য কৃত্রিম হেসে বলল, ধুর, আমার আবার কি হবে? চল বাড়ির ভিতরে যাই। টিয়ার কথা শুনে অনন্যা বেশ রেগে যায়। এতক্ষণ কেঁদে কেঁদে নিজে শেষ হয়ে যাচ্ছিল, আর এখন বলে না কিছু না। অনন্যা তীব্র দৃষ্টিতে টিয়ার দিকে তাকিয়ে বলল, এখন তো তুই আমার থেকে কথা লুকাতে শিখে গেছিস, তাই না? এই কথা যদি তুই ভেবে থাকিস তাহলে একদম ভুল ভাবছিস। তাই ভালোই ভালোই জিজ্ঞেস করছি, কি হয়েছে আমাকে খুলে বল। টিয়া অনন্যার এমন কড়া কড়া কথা শুনে আর কিছু লুকোনোরও সাহস পায় না। কাপা কাপা ঠোঁটে বলল, রাসেল। রাসেল নাম শুনে অনন্যা ভ্রু কুঁচকে তাকায় টিয়ার দিকে। একে একে টিয়া সবকিছু খুলে বলে অনন্যাকে। এখানে এসেছে পর থেকে তার দেওয়া অবহেলা, তার দেওয়া কষ্ট, তাকে দেখিয়ে দেখিয়ে অন্য মেয়েদের সাথে ঘুরে বেড়ানো, সবকিছু খুলে বলে টিয়া অনন্যাকে। সব শুনে অনন্যার মাথা গরম হয়ে যায়। তা টিয়া ওর মুখ দেখে বুঝতে পেরে অনন্যার হাত চেপে ধরে বলল, দেখে আমি আর কোনো ঝামেলা চাচ্ছি না, তাই প্লিজ তুই শান্ত হ। অনন্যা রাগী গলায় বলল। কিন্তু অনন্যার কথা সম্পন্ন করতে না দিয়ে টিয়া বলল, আর কোনো কিন্তু নয়, চল বাড়ির ভিতরে চল। টিয়া অনন্যার হাত টেনে নিয়ে যাচ্ছে বাড়ির দিকে। রাসেল ভাইয়া যে এতটা খারাপ হবে তা কখনো কল্পনাও করেনি অনন্যা। রাসেল ভাইয়াকে তো আর এমনি এমনি ছেড়ে দেওয়া যায় না। অনন্যার ছোটবেলার বন্ধুকে কষ্ট দিয়েছে, তার হিসাব অনন্যা নিয়েই ছাড়বে। মনে মনে এসব ছক কষতে কষতে অনন্যা টিয়ার সঙ্গে বাড়ির ভিতরের দিকে যায়। সন্ধ্যার কিছুক্ষণ আগে রাজনীতিক মিটিং সেরে বাড়ি ফিরলেন আতিক সাহেব। যবে থেকে তিনি এই রাজনীতিতে যোগ দিয়েছেন তবে থেকে তিনি খুব একটা পরিবারকে সময় দিতে পারেন না। এই নিয়ে অবশ্য তার স্ত্রীর কম অভিযোগ নেই তার বিরুদ্ধে। তিনি সবসময়ই চেষ্টা করেন কাজকর্মের মাঝে পরিবারকে সময় দিতে। বিছানায় শুয়ে শুয়ে এসব হিসাব মিলাচ্ছিল আতিক সাহেব, তখন তার স্ত্রীর রুমে ঢুকতে ঢুকতে বলল, কি ব্যাপার, আজ এত তাড়াতাড়ি বাড়ি ফিরে এলে যে? তোমার মিটিং ফিটিং সব শেষ? আতিক সাহেব তার স্ত্রীর কথা শুনে তার দিকে তাকায়। তোহার মা মারা যাবার পর বাবা মার কথায় স্নেহাকে বিয়ে করেছিল। বিয়ের পরের দিন থেকে স্নেহা নিজের মতো করে সংসারটাকে আগলে রেখেছে। তোহা যতই স্নেহার থেকে দূরে থাকুক না কেন, স্নেহা কিন্তু তোহাকে নিজের সন্তানের মতো ভালোবাসে। বর্তমান সময়ে এমন একটা মেয়ে পাওয়া বড়ই দুষ্কর। এসব ভেবে আতিক সাহেব ছোট নিঃশ্বাস ফেলে বলল, হ্যাঁ, আজকের মতো আপাতত শেষ। তা তোমার মেয়েরা কোথায়? আসার সময় তো তাদের দেখলাম না। তাদের? স্নেহা সোফায় রাখা জামা কাপড়গুলো ভাঁজ করতে করতে তার স্বামীর দিকে তাকিয়ে বলল, আসার সময় তো দেখে এলাম তুলি টিভিতে ওর ফেভারিট কার্টুন দেখছে। আর তোহা এখনো বাড়ি ফেরেনি। তোহা এখনো বাড়ি ফিরেনি শুনে আতিক সাহেব শোয়া থেকে উঠে পড়ে। তোহার তো আজ ভোর রাতের দিকে বাড়ি ফিরে আসার কথা ছিল, কিন্তু গোটা একটা দিন পেরিয়ে গেছে, এখনো তোহা ফিরে আসেনি। আতিক সাহেব চিন্তিত কণ্ঠে বলল, এখনো আসেনি মানে? কোথায় গেছে ও? তুমি ফোন করেছিলে, ওকে কিছু বলেছে তোমাকে? স্নেহা কাপড় ভাঁজ করা রেখে তার স্বামীর দিকে তাকায়।
একটুতেই কেমন চিন্তিত হয়ে পড়েছে মানুষটা। একের পর এক প্রশ্ন করে যাচ্ছে। তিনি তার স্বামীর দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, তুমি এত চিন্তা করো না, তোহা ভালো আছে। কিন্তু স্নেহার মুখে কিন্তু শুনে আতিক সাহেবের কপাল তৎক্ষণাৎ ভাঁজ পড়ে যায়। তিনি স্নেহার দিকে তাকিয়ে বলল, কিন্তু কিন্তু কি? আতিক সাহেবের এমন অবস্থা দেখে স্নেহা হালকা হেসে বলল, কিন্তু হলো তোমার মেয়ে যে বড় হয়েছে সেদিকে তোমার কোনো খেয়াল আছে? মেয়েকে তো এখন বিয়ে কিছু দিতে হবে নাকি? নাকি তোমার মেয়েকে তুমি সারা জীবন আগলে রাখবে? সত্যি তো দেখতে দেখতে মেয়েটা বড় হয়ে গেছে। এই তো সেদিন ওকে হসপিটাল থেকে সাদা তোয়ালে জড়িয়ে বাড়িতে নিয়ে এসেছিলাম কোলে করে। চোখের পলকে মধ্যে মেয়েটা বড় হয়ে গেছে। এইসব ভাবতে ভাবতে আতিক সাহেব চোখের চশমা খুলে স্নেহার দিকে তাকায়। স্নেহা তার হাতের কাজ থামিয়ে রেখে উঠে এসে আতিক সাহেবের পাশে বসে। স্নেহা তার হাত ধরে মৃদু স্বরে বলল, মন খারাপ করছো কেন? তাহলে মেয়েদের বিয়ে দেবে কি করে তুমি? মেয়েদের তো জন্মই হয় বাবার বাড়ি ছেড়ে স্বামীর ঘরে যাওয়ার জন্য। এই নিয়ে তুমি মন খারাপ করো না। আর শোনো না, তোমার সঙ্গে গুরুত্বপূর্ণ কথা আছে। তোমার মেয়ে যে খুব করে একজনের প্রেমে পড়েছে সে খবর কি তুমি রাখো? স্নেহার কথা শুনে আতিক সাহেব হতবাক হয়ে যায়। তার ওমন রণচণ্ডী মতো মেয়ে আর সে কিনা কারো প্রেমে পড়েছে। বিষয়টা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে আতিক সাহেবের। আতিক সাহেব তার স্ত্রীর দিকে তাকিয়ে অবাক গলায় বলল, বল কি, আমার তো বিশ্বাসই হচ্ছে না। আতিক সাহেবের কথা শুনে স্নেহা মৃদু হেসে মিরানের কথা খুলে বলে। সব শুনে আতিক সাহেব আবারও অবাক গলায় বলল, তোমার মেয়ে তো সাংঘাতিক এক কাণ্ড ঘটিয়ে ফেলেছে স্নেহা। স্নেহা ঠোঁটে হাসি টেনে বলল, তাহলে আর বলছি কি তোমায়? অবশেষে তার মেয়ের পাথরের মতো মনেকেও ভালোবাসেন বীজ বুনতে পেরেছেন ভেবে আতিক সাহেবও খুব খুশি হন। সন্ধ্যার খানিক পরে তোহা মিরানকে খুঁজতে খুঁজতে পুকুর পাড়ে চলে এসেছে। বিকেলের ওই ঘটনার পর মিরানকে আর দেখেনি তোহা। পুকুরে এখনো পাম্প লাগানো আছে। কাল দুপুরে মধ্যে পুকুরের পানি শেষ হলে বাড়ির ছেলে মেয়েরা মাছ ধরতে নামবে এই পুকুরে। ওই তো মিরান পুকুর ঘাটের সিঁড়িতে দাঁড়িয়ে আছে। তোহা ব্যস্ত পায়ে হেঁটে এসে মিরানের পিছনে দাঁড়িয়ে বলল, আমাকে ছাড়া একা একাই জ্যোৎস্নাবিলাস করছ? মিরান পিছন ফিরে তাকায়। উফ, আবার সেই মেয়েটা। বিকেলবেলা মেয়েটার জন্য কত নাকানিচুবানি খেতে হয়েছে। না না, এই মেয়েটার সাথে এখন আর কথা বলা যাবে। প্রথম দুইবার কথা বলে তো মেয়েটাকে বেশ লেগেছিল, কিন্তু এখন মেয়েটার সাথে কথা বলা মানে বিপদকে নিমন্ত্রণ করে কাছে ডাকা। মিরান তোহার কথার উত্তর না দিয়ে অন্যদিকে ফিরে যায় মুখ ঘুরিয়ে। তোহা বেশ বুঝতে পারছে মিরান বিকেলের জন্য ওর উপরে ক্ষেপে আছে। তোহা মৃদু হেসে মিরানের সামনে দাঁড়িয়ে বলল, কি হলো, কথা বলছো না কেন? নাকি বিকালের জন্য আমার সঙ্গে কথা বলবে না? মিরান আবারও কিছু না বলে সিঁড়ি বেয়ে উঠে যেতে চাইলে তোহা মিরানের টি-শার্টের কলার খামচে ধরে কপট রাগ দেখিয়ে বলল, তোর সাহস তো কম না? আমি একের পর এক প্রশ্ন করে যাচ্ছি আর তুই কোনো উত্তর না দিয়ে মুখ ঘুরিয়ে চলে যাচ্ছিস। মিরান হতবাক হয়ে যায় তোহা কথা শুনে। এই মেয়ে প্রতিদিন কিছু না কিছু করে ওকে চমকে দেয়। আজ তো একেবারে তুইতোকারি শুরু করে দিয়েছে। না জানি কখন আবার মারধর শুরু করে। না না, এই মেয়েকে একটুও বিশ্বাস করা ঠিক হবে না। মিরান ভীতু চোখে তোহার দিকে তাকিয়ে আছে। তোহার চোখের রং পরিবর্তন হতে দেখে মিরানের হাত পা ঠান্ডা হয়ে আসছে। আর হবে নাই বা কেন? চোখের সামনে হঠাৎ করে কেউ যদি রুদ্রাণী মূর্তি ধারণ করে থাকে তাহলে যে কেউ ভয়ে জর্জর হয়ে পড়ে। মিরান ভীতু গলায় বলল,
আপনি আমার টি শার্টের কলার চেপে ধরেছেন কেন? তোহা মিরানের এমন অবস্থা দেখে মনে মনে বেশ মজা পায় কিন্তু মুখ গম্ভীর করে বলল, টি শার্টের কলার চেপে ধরেছি কি আর সাধে? এতক্ষণ ধরে আমি এতগুলো প্রশ্ন করলাম তার একটারও তো উত্তর দিল না। আমি কথা সম্পূর্ণ করতে না দিয়ে মিরান তোহাকে থামিয়ে দিয়ে মৃদু স্বরে বলল, দেখুন আপনি শুধু শুধু রাগ করবেন না। আমি শুধু আপনার সাথে না অন্য কোনো মেয়ের সাথে কথা বলতে পছন্দ করি না। মিরান যে অন্য কোনো মেয়ের সাথে কথা বলে না এই শুনে বেশ খুশি হয় তোহা। মিরানের টি শার্টের কলার ছেড়ে দিয়ে ধীর গলায় বলল, সে ঠিক আছে, অন্য কোনো মেয়ের সাথে কথা বলার দরকারও নেই, শুধু আমার সাথে কথা বললেই চলবে। মিরান একে তো মেয়েটার ভয়ে জড়সড় হয়ে আছে, আবার কি সব পাগলের মতো কথা বলছে, শুধু তার সাথে নাকি কথা বলতে হবে। মিরান অবাক কণ্ঠে বলল, কেন? তোহা আবারও রাগী চোখে তাকিয়ে বলল, আমি বলেছি তাই। মিরান আর কিছু বলবে তার আগেই মিরানের ফোন বেজে ওঠে। মিরান তোহাকে আর কিছু না বলে ফোন নিয়ে অন্যদিকে চলে। তোহা মিরানের যাওয়ার দিকে তাকিয়ে একা একা মৃদু হেসে বলল, এই ছেলে তো দেখি খুব লাজুক। একে নিয়ে আমার যে কি হবে? নিজের মাথা এখন নিজেরই ফাটিয়ে দিতে ইচ্ছে করছে রাসেলের। কোনো কুক্ষণে যে এমন অভিনয় করতে গেছিল ভেবে পায় না রাসেল। কত শত মুভি, নাটক দেখে রপ্ত করেছিল এই বিদ্যা। মুভি বা নাটকের হিরোরা হিরোইনদের অ্যাভয়েড করতে শুরু করলে হিরোইনরা ডেসপারেট হয়ে তাদের মনের কথা বলে দেয় হিরোর সামনে। কিন্তু তার বেলায় সব ঘেটে ঘ হয়ে গেছে। কোথায় ভাবল রাসেলকে মিমির সাথে দেখে টিয়া রাসেলের শার্টের কলার ধরে দু-চারটা চড় থাপ্পড় দিয়ে তার মনের কথা বলে দেবে, তা না হলো সব উল্টো আরও রাসেলকে ভুল বুঝে ওর থেকে দূরে সরে যাচ্ছে। সেদিন রাসেল সদর দরজার সামনে দাঁড়িয়ে মিমের সাথে কথা বলছিল। সকালের বাগানের গাছগুলোতে পানি দেওয়ার কারণে ওই স্যাঁতস্যাঁতে হয়েছিল। হঠাৎ করে মিমি পিছলে পড়ে যেতে শুরু করলে রাসেল তাড়াতাড়ি করে ওকে ধরে ফেলতে গিয়ে মিমিকে একদম তার বুকে নিয়ে আসে। ব্যাস, এই ঘটনা টিয়ার দেখে চোখ ভরা পানি নিয়ে ওখান থেকে দৌড়ে চলে যায়। শত ডাকলেও টিয়া আর পিছন ফিরে তাকায়নি। ওই ঘটনার পর থেকে টিয়ার সাথে খাবার টেবিল ছাড়া আর দেখা হয়নি। অনন্যা কেমন তীব্র দৃষ্টিতে রাসেলের দিকে তাকিয়ে থাকে। দুয়েকবার তো টিয়া রাসেলের তার দিকে আসতে দেখে দ্রুত পায়ে অন্যদিকে সরে গেছে। এসব ভেবে দীর্ঘশ্বাস ফেলে রাসেল। দুপুরের পর থেকে পুকুর পাড়ে হৈ হৈ আমেজ। দুপুরের পর পুকুরের পানি শেষ হতেই বাড়ির ছেলেরা সব নেমে পড়ে পুকুরে। মিরান এখনো পুকুরে মাছ ধরতে নামেনি দেখে তোহা অনন্যার দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, তোমার ভাইয়া কোথায়? দুপুরের পর থেকে তো তার কোনো হদিস নেই। সে কি মাছ ধরবে না? অনন্যা ঠোঁটে হাসি টেনে বলল, ভাইয়া তার রুমে আছে, কি জানি একটা কাজ আছে, সেটা শেষ করে এখানে আসবে বলল। এখনই আমার ভাইয়ার জন্য এত পাগল, বিয়ের পর কি হবে? অনন্যার কথা শুনে তোহা লাজুক হেসে বলল, ধুর, তেমন কিছু না, দেখছিলাম না তাই জিজ্ঞেস করেছি। অনন্যা চোখ ছোট ছোট করে ঠোঁটে হাসি নিয়ে বলল, তাই বুঝি? অনন্যার দুষ্টুমি দেখে তোহা হালকা হেসে বলল, হ্যাঁ, তবে ভাবছি তোমার ভাইয়াকে 2-1 দিনের মধ্যে প্রপোজ করে ফেলব। অনন্যা অবাক হয়ে যায় তোহার বলা কথা শুনে। তোহা ওর ভাইয়াকে প্রপোজ করার পর তার রিয়াকশন কেমন হবে তা ভেবে হাসতে শুরু করে অনন্যা। মিরান গাড়ির সামনে দাঁড়িয়ে একা একা ফোন ঘাটাঘাটি করছে আর বিড়বিড় করে নিজেকে দোষারোপ করছে। বিকেলের কোনো যে ওর মাম্মার রুমে গিয়েছিল। বিকেলে মিরান ঘুরতে বের হবে এ কথাটা ওর মাম্মাকে বলতে গিয়েছিল, কিন্তু ওর মাম্মার রুমে ঢুকে ওর মাম্মা ওকে দেখে বলে, তোহার নাকি কাল দুপুরে কনসার্ট আছে।
তাই মিরান যেন তোহাকে নিজে সন্ধ্যার পর রওনা হয় ঢাকার উদ্দেশ্যে। মিরান প্রথমে মানা করে দিল, ওর মাম্মা ওকে বুঝিয়ে বলে, এত রাতে একা একটা মেয়ে মানুষ একা একা যাও নিরাপদ নয়। মিরান ও ভাবে এত রাতে একটা মেয়ে মানুষ একা যাবে এটা মোটেই ভালো দেখায় না। তারপরে মেয়েটা ওদের বাড়িতে ছিল, কোনো বিপদাপদ হলে তার দায় কিছুটা ওদেরও থাকে। তাই মিরান ওর মাম্মার কথা সমর্থন জানিয়ে রাজি হয়ে যায় তোহাকে পৌঁছে দেওয়ার জন্য। মিরান কারো ধাক্কায় ফোন থেকে চোখ সরিয়ে মাথা তুলে তাকায়। তোহা দাঁড়িয়ে আছে, দেখতে তো পরীর মতো, তার উপরে আজ আবার সাজুগুজু করেছে। মিরান কিছুক্ষণ তাকিয়ে থেকে চোখ সরিয়ে নিয়ে বলল, চলুন, না হলে দেরি হয়ে যাবে আমাদের। এতক্ষণ মিরান যে তোহার দিকে তাকিয়েছিল তা দেখে তোহা মিরানের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, চলো। মিরান আর কিছু না বলে গাড়িতে উঠেন ড্রাইভ করতে শুরু করে। তোহা কিছুক্ষণ পর মিরানের দিকে তাকাচ্ছে। তা মিরান খুব ভালোভাবে বুঝতে পারছে, কিন্তু সাহস করে কিছু বলতে পারছে না। যে গুন্ডি মেয়েরে বাবা যদি মেরে হাত পা ভেঙে দেয়, এই ভেবে মিরান আর কিছু বলে না তোহাকে। এদিকে তোহা তো বেশিক্ষণ চুপচাপ থাকতে পারে, তাই তোহা নিজে থেকে মিরানকে বলল, তুমি সবসময় এমন চুপচাপ থাকো, তোমার গার্লফ্রেন্ড এই নিয়ে কিছু বলে না তোমাকে? তোহা যদিও জানে মিরানের গার্লফ্রেন্ড কিছুই নেই, শুধু মিরানকে জ্বালানোর জন্য এমন প্রশ্ন করছে তোহা। মিরান ড্রাইভ করার মাঝে হতবাক চোখে তাকায় তোহার দিকে। এই মেয়ে বলে কি ওর গার্লফ্রেন্ড? জীবনে ঠিকমতো কোনো মেয়ের সাথে কথাই বলবো না, তার আবার হবে কিনা গার্লফ্রেন্ড? মিরান নিজেকে সামলে নিয়ে মৃদু স্বরে বলল, ধুর, আপনি যে কি বলেন না, আমার আবার গার্লফ্রেন্ড আসবে কোথা থেকে? তোহা মিরানের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, তাহলে তুমি বলতে চাইছো তোমার গার্লফ্রেন্ড নেই? থাক, এই নিয়ে আর মন খারাপ করো না তুমি। দেখে নিও তোমার জীবনে এমন কেউ আসবে যে তোমার থেকে তোমাকে বেশি ভালোবাসবে। মিরান তোহার কথার মানে বুঝতে না পেরে বলল, মানে? তোহা মিরানের দিকে তাকিয়ে হালকা হেসে বলল, না কিছু না, তুমি গাড়ি চালাও। মিরান আর কিছু না বলে ড্রাইভের মন দেয়। এই মেয়ে যে কখন কি বলে কিছুই বুঝতে পারে না মিরান, সব সময় হেয়ালি করে কথা বলে। মিরান এসব ভাবতে ভাবতে অন্যমনস্ক হয়ে সামনের দিক দিয়ে আসা একটা গাড়ির সঙ্গে ধাক্কা লাগে যায় ওদের গাড়ির। তোহা কিছু বলার আগেই মিরান তড়িঘড়ি করে গাড়ি থেকে নেমে ধাক্কা লাগা গাড়িটার সামনে যায়। না, বেশি একটা ক্ষতি হয়নি, সামান্য ঘষা লেগেছে। এইভাবে মিরান ছোট নিঃশ্বাস ফেলে পিছন ফিরে তাকানোর আগে কেউ একজন মিরানের শার্টের কলার চেপে ধরে বলল, এই ননসেন্স, কিভাবে গাড়ি চালাস রাস্তাঘাটে? গাড়ি যদি নাই চলাতে পারিস তাহলে গাড়ি নিয়ে রাস্তায় বের হয়েছিস কেন? দেখেছিস গাড়িটা কি অবস্থা করেছিস? মিরান ভদ্রতার সাথে বলল, সরি, আসলে আমি একটু বেখেয়াল হয়ে পড়েছিলাম, তাই ভুল করে আপনার গাড়ি সঙ্গে লেগে গেছে। আপনি চাইলে আপনার যা ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ আমি দিতে পারি। ছেলেটা কিছু বলবে তার আগে গাড়ি থেকে অন্য একটা ছেলে বেরিয়ে এসে ওই ছেলেটার দিকে তাকিয়ে বলল, কিরে, কি হয়েছে এখানে? মিরান গাড়ি থেকে বেরিয়ে গেলে গাড়ির দরজার লক হয়ে যায়। তোহা দরজা খুলে বেরিয়ে এসে দেখে একটা ছেলে মিরানের শার্টের কলার ধরে আছে। তোহা রেগে ওদের দিকে এগিয়ে গিয়ে ছেলেটার দিকে চোখ লাল করে তাকিয়ে বলল, এই ছেলে, তোমার সাহস কি করে হয় মিরানের শার্টের কলার ধরার? তোহার কথা শুনে সবাই ওর দিকে তাকায়। সিঙ্গার নৌসিন তোহা দাঁড়িয়ে আছে তাদের সামনে। গাড়ি থেকে বেরিয়ে আসা ছেলেটা তোহার থেকে চোখ সরিয়ে মিরানের দিকে তাকায়। মুহূর্তেই চোখ বড় বড় হয়ে যায় ছেলেটার। কাপা কাপা কণ্ঠে বলল, মিমিরান ভাইয়া। মিরান ছেলেটার দিকে তাকায়।
কেউ কিছু বলার আগে ছেলেটা গিয়ে ওই ছেলেটা কাছ থেকে মিরানের শার্টের কলার ছাড়িয়ে নিয়ে আতঙ্কিত করে বলল, সরি ভাইয়া, ও আপনাকে চেনে না। সজীব এতদিন দেশে ছিল না, কিছু দিন হলো দেশে ফিরেছে, তাই আপনার ব্যাপারে কিছু জানে না। প্লিজ ভাইয়া, ওকে কিছু করবেন না। মিরান শান্ত গলায় বলল, না ঠিক আছে, দোষটা এখানে আমার ছিল। আমি বেখেয়ালি হয়ে গাড়ি চালাচ্ছিলাম। শুধু শুধু তুমি সরি বলছো কেন? মিরানের শার্টের কলার যে ছেলেটা চেপে ধরেছিল মিরান তার দিকে তাকিয়ে বলল, সরি সজীব, আমি খেয়াল করিনি। তোহা এতক্ষণ কি হচ্ছিল কিছুই বুঝতে পারিনি। কিন্তু সজীবের উপর ভীষণ রেগে আছে তোহা। সজীবের দিকে রাগী চোখে তাকিয়ে বলল, তুমি ওকে সরি বলছো কেন? ওর সাহস কি করে হয় তোমার শার্টের কলার ধরার? ওকে তো আমি। তোহার কথা সম্পূর্ণ করতে না দিয়ে মিরান তোহাকে শান্ত করে বলল, আপনি গিয়ে গাড়িতে বসুন, আমি এদিকের ব্যাপারটা সামলে আসছি। মিরান তোহার থেকে চোখ সরিয়ে দ্বিতীয় ছেলেটার দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, তোমাদের তো বেশ খানিক ক্ষতি হয়ে গেছে। তোমাদের ক্ষতিপূরণ কত টাকা দিতে হবে? ছেলেটা আতঙ্কিত চোখে তাড়াতাড়ি করে বলল, না না ভাইয়া, আপনাকে কোনো ক্ষতিপূরণ দিতে হবে না, আমি রিপেয়ার করে নেব। আপনি ভাবিকে নিয়ে যান। মিরান চোখ বড় বড় করে ওদের দিকে তাকায়। এখানে ওরা ভাবি পেল কোথায়? তোহাকে কোনোভাবে ওর বউ ভাবছে না তো? তোহার ঠোঁটে হাসি ফুটে উঠে ছেলেটার কথা শুনে। তোহা এগিয়ে গিয়ে মিরানের হাত ধরে বলল, চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। মিরান আর কিছু না বলে তোহার সাথে গিয়ে গাড়িতে বসে। কিন্তু তোহার মনে বারবার একটা প্রশ্ন উকি দিচ্ছে, ছেলেটা মিরানকে দেখে ভয় পেয়েছিল কেন? বা মিরানকে দেখে ভয় পাবারই বা কি আছে? মিরান গাড়ি নিয়ে চলে গেলে ছেলেটা স্বস্তির নিঃশ্বাস ফেলে সজীবের দিকে তাকিয়ে বলল, রাগকে কন্ট্রোল করতে শেখ, না হলে কিন্তু যখন তখন তুই বিপদে পড়বি। সজীব ছেলেটার দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, ভাইয়া, তুমি ওই ছেলেটাকে দেখে এত ভয় পেয়ে গেছিলে কেন? ছেলেটা সজীবের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, তুই ওকে ওই ছেলে বলছিস? নামকরা কার্ডিওলজিস্ট মিরান চৌধুরী নাম শুনেছিস? এই হলো সেই মিরান চৌধুরী। কার্ডিওলজিস্ট মিহান চৌধুরীকে চিনিস? তিনি মিরান ভাইয়ার বাবা। বিজনেস ওয়ার্ল্ডের মীরা চৌধুরী নাম তুই তো নিউজপেপারে অনেকবার পড়েছিস। তিনি মিরান ভাইয়ার মা। আর তুই তার সাথে পাঙ্গা নিতে গিয়েছিলি। সব শুনে সজীব হতবাক হয়ে যায়। তাও কৌতূহলী হয়ে বলল, আমার মনে হয় না তুমি শুধু এই কারণে আমাকে এসব বলছ। সত্যি করে বলতো কাহিনী কি? এতক্ষণ যে কথাটা গোপন করতে চেয়েছিল তা গোপন করতে না পেরে আমতা আমতা করে বলল, আসলে আমি আর আমার বন্ধুরা মিলে মিরান ভাইয়ার বোনের বান্ধবীকে কিছুদিন বিরক্ত করেছিলাম। তা মিরান ভাইয়া কোনোভাবে জানতে পেরে প্রথমে আমাদের বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু তখন আমাদের রক্ত গরম ছিল, তাই উল্টো আরও বেশি বিরক্ত করতে শুরু করি মিরান ভাইয়ার বোনের বান্ধবীকে। একদিন রাস্তায় দাঁড়িয়ে আড্ডা দেওয়ার সময় কয়েকটা লোক এসে আমাদের গাড়িতে তুলে নিয়ে যায়। গাড়ি থেকে নেমে দেখি আমাদের নির্জন একটা মাঠে নিয়ে এসেছে, আর মাঠে মিরান ভাইয়া দাঁড়িয়ে আছে। আমাদের প্রশ্ন করার সুযোগ না দিয়ে সেদিন খুব মেরেছিল আমাদের, আর আমাদের শাসিয়ে দিয়েছিল আমরা যদি আর কখনো কোনো মেয়েদের বিরক্ত করে তাহলে আমাদের অবস্থা আরও খারাপ করে দেবে। সব শুনে সজীব মুখ টিপে হেসে বলল, এর জন্যই তো বলি আমার ভাইয়া হঠাৎ করে বিড়াল হয়ে গেল কেন? ছেলেটা সজীবের দিকে রাগী চোখে তাকিয়ে বলল, আর হাসাহাসি করতে হবে না আপনাকে, এখন চলুন, না হলে বাড়ি যেতে দেরি হয়ে যাবে আমাদের। ছেলেটা কথামতো সজীব গাড়িতে উঠে বসে।
গাড়ি ড্রাইভ করছে আর একা একা বিড়বিড় করছে শান্ত। পুলিশের চাকরি কারণে ঠিকমতো ছুটি নিয়েও ছুটি কাটাতে পারে না শান্ত। নতুন একটা কেসের ইনভেস্টিগেশন জন্য শহরের বাইরে যেতে হয়েছে শান্তকে দুপুরের পর। এ কথা শান্ত টিয়াকে জানায়নি। এ কথা টিয়া জানতে পারলে শান্তকে আর আস্ত রাখবে না। বাড়ি থেকে বেরোবার সময় মীরা আন্টিকে জানিয়ে এসেছে শান্ত। একা একা হাবিজাবি বিড়বিড় করতে করতে অনেকটা পথ চলে এসেছে শান্ত। হাত ঘড়িতে সময় দেখে রাত 10:30টার বেশি বাজে। হঠাৎ করে চোখ যায় গাড়ির সামনে রাস্তার পাশ ধরে একটা মেয়ে হেঁটে চলেছে। শীতের রাতে, রাত 10টা মানে গভীর রাত। এতরাতে একটা মেয়েকে এমন নির্জন জায়গায় একা একা হাঁটতে দেখে শান্ত ভ্রু কুঁচকায়। গাড়িটা স্লো করে মেয়েটার হাবভাব বোঝার চেষ্টা করছে শান্ত। বারবার হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছতে মেয়েটা হয়তো কোনো বিপদে পড়েছে ভেবে শান্ত গাড়ি নিয়ে মেয়েটার সামনে গিয়ে ব্রেক কষে। আচমকা এমন করে একটা গাড়ির সামনে এসে পড়ায় মেয়েটা ভয়ে জড়সড় হয়ে চোখ বন্ধ করে আছে। শান্ত গাড়ি থেকে নেমে মেয়েটার সামনে গিয়ে দাঁড়ায়। কান্না করতে করতে হিচকি উঠে গেছে মেয়েটার। মেয়েটা ধীরে ধীরে পিটপিটিয়ে তাকায়। চোখের সামনে এক অজ্ঞাত যুবক দাঁড়িয়ে আছে। মেয়েটা ভয় পিছিয়ে যেতে শুরু করে। মেয়েটা ভয় পাচ্ছে দেখে শান্ত মেয়েটার দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, দেখুন, আপনি আমাকে ভয় পাবেন না। আমি আপনার কোনো ক্ষতি করব না। আমি আপনাকে সাহায্য করার জন্য এই মাঝরাস্তায় গাড়ি থামিয়েছি। মেয়েটা আশার আলো দেখতে পায় শান্তর সাহায্য করার কথা শুনে। পরক্ষণেই আবার ভয় আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে ওকে। নিউজ বা খবরের কাগজ খুললেই মেয়েদের সম্মানহানির ঘটনাগুলো একের পর এক চোখে পড়ে। দেশের এমন অবস্থায় অপরিচিত এক যুবকের কাছ থেকে সাহায্য নেওয়া কি ঠিক হবে? মেয়েটা কিছু একটা ভাবতে দেখি শান্ত আবারও মৃদু স্বরে বলল, আপনি হয়তো আমাকে বিশ্বাস করতে পারছেন না। তাও বলবো, আপনি আমাকে বিশ্বাস করতে পারেন। আপনার বয়সী আমার একটা বোন আছে বাড়িতে। আমি এমন কোনো কাজ করব না যাতে আপনার আত্মসম্মানের লাগে। মেয়েটা এবার একটু ভরসা পেয়ে মাথা নিচু করে বলল, আসলে আমি হারিয়ে গিয়েছি। মেয়েটার কথা শুনে শান্ত মেয়েটার দিকে চোখ বড় বড় করে তাকায়। এত বড় মেয়ে বলে কিনা সে হারিয়ে গেছে? নাকি ওর সাথে ফাজলামো করছে? শান্ত মেয়েটাকে ধমক দিয়ে বলল, আমি আপনাকে সাহায্য করার জন্য মাঝরাস্তায় গাড়ি থামালাম, আর আপনি কিনা আমার সাথে ফাজলামো করছেন? শান্তর ধমক সঙ্গে মেয়েটা আবারও ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, সত্যি বলছি, আমি হারিয়ে গেছি। ছোটবেলা থেকে কখনো আমি একা একা কোথাও যাইনি। এমনকি স্কুল কলেজে ও বাবা অথবা মা বাবাকে নিয়ে যেত। মেয়েটার কথা শুনে শান্ত কিছুটা নিজেকে সামলে নিয়ে শান্ত গলায় বলল, সেসব না হয় বুঝলাম, কিন্তু আপনি এখানে কি করে এলেন আর কাঁদছেন বা কেন? মেয়েটা হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে বলল, আমি বাবা মায়ের সাথে বাবার বন্ধুর বাড়ি বেড়াতে যাব বলে বাসে উঠেছিলাম। বাসে উঠেই আমি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি বাস দাঁড়িয়ে আছে চায়ের দোকানের সামনে। বাস থেকে কিছু লোক নেমে চা নাস্তা খাচ্ছে। তখন বাবা মা ঘুমিয়ে পড়েছিলাম। আমি জানলা দিয়ে বাইরে থাকে সবকিছু দেখছিলাম। চায়ের দোকানের পাশে একটা গাছে অনেকগুলো জোনাকি পোকা দেখে আমি খুব খুশি হয়ে বাস থেকে নেমে জোনাকি পোকার দেখতে যাই। গাছের নিচে দাঁড়িয়ে একমানে জোনাকি পোকাগুলো উড়ে বেড়ানো দেখছিলাম। হঠাৎ করে মনে পড়ে যায় বাসের কথা। চায়ের দোকানের সামনে এসে দেখি যারা চা খাচ্ছিল তারা নেই, এমনকি বাসটা যেখানে দাঁড়িয়ে ছিল সেখানে নেই। চায়ের দোকানদারকে বাসের কথা জিজ্ঞেস করলে তিনি জানায় বাস অনেকক্ষণ আগে চলে গেছে। বাবাকে যে একটা ফোন করব, ফোনটাও বাসে ফিরে এসেছি।
আর তখন থেকে আমি একা একা ঘুরে বেড়াচ্ছি। এই মেয়েটাকে যে এখন কি করতে ইচ্ছে করছে শান্ত বুঝতে পারছে না। এটা কোনো ধরনের পাগলামি? সামান্য জোনাকি পোকার জন্য বাস মিস করল? শান্ত মেয়েটার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, আপনার মাথায় ঘিলু বলতে কিছু আছে? মেয়েটা সহজে মনে বলল, ওমা, আপনি জানেন না পৃথিবীর সব মানুষের মাথায় ঘিলু থাকে? তাহলে আমার মাথায় থাকবে না কেন? শান্তর এতক্ষণে বুঝে গেছে মেয়েটার সোজা সরল প্রকৃতির। মেয়েটার ভিতরে কোনো সাতপাঁচ নেই। শান্ত আর কথা না বাড়িয়ে বলল, ওসব কথা ছাড়ুন। এখন আপনি আপনার বাবার বন্ধুর বাড়ির ঠিকানা দিন, আমি আপনাকে পৌঁছে দিয়ে আসছি। মেয়েটা মন খারাপ করে বলল, আমি জানি না তো। শান্ত এবার মহা চিন্তায় পড়ে গেল। মেয়েটা ঠিকানা জানেন না অথচ তাকে পৌঁছে দেবে কি করে? শান্ত মেয়েটার দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, আচ্ছা, আপনারা কোথায় যাচ্ছিলেন সে জায়গার নাম জানেন? মেয়েটা মাথা চুলকিয়ে চুলকিয়ে বলল, সিলেট না, জানি শেরপুর। আমার নামটা মাথায় আসছে না। শান্ত বীর বীর করে বলল, মাথা থাকলে তো কিছু আসবে। শান্ত মেয়েটার দিকে তাকিয়ে বিরক্ত কণ্ঠে বলল, আপনার বাড়ি কোথায় সেটা আপনার মনে আছে? মেয়েটা তাড়াতাড়ি করে বলল, হ্যাঁ, তা আমার মনে আছে, আমরা তো ঢাকায় থাকি। শান্ত আশার আলো দেখতে পেয়ে মৃদু হেসে বলল, যাক, কিছু অন্তত আপনার মনে আছে। এত রাতে তো আর ঢাকায় রওনা দেওয়ার সম্ভাবনা, তার থেকে আপনি আমার সাথে আমাদের বাড়িতে চলুন। কাল সকালে আমি নিজ দায়িত্বে আপনাকে আপনার বাড়ি পৌঁছে দিয়ে আসব। মেয়েটা ভয়ে ভয়ে বলল, আপনার বাড়িতে আমি কেন যাব এত রাতে? শান্ত হালকা হেসে বলল, চিন্তা করবেন না, আমি আপনার কোনো ক্ষতি করব না। আসলে বাড়িটা আমাদের নয়, বাড়িটা আমার বেস্ট ফ্রেন্ডের। আমরা সবাই সেখানে ঘুরতে এসেছি। আঙ্কেল আন্টি, আমার বোনের বেস্ট ফ্রেন্ড, আরও অনেকে আছে সেখানে। মেয়েটা কিছুটা ভরসা পেয়ে বলল, ঠিক আছে, চলুন। শান্ত গাড়ির দিকে হাঁটা দিয়ে আবার পিছন ফিরে তাকিয়ে বলল, বাই দা ওয়ে, আপনার নামটা তো জানা হলো না। মেয়েটা ঠোঁটে হাসি টেনে বলল, জান্নাতুল ফেরদৌস। আপনি আমাকে জান্নাত বলে ডাকতে পারেন। শান্ত মৃদু হেসে জান্নাতের দিকে তাকিয়ে বলল, চলুন জান্নাত, আমাদের দেরি হয়ে যাচ্ছে। জান্নাত হালকা হেসে মাথা নাড়িয়ে শান্তর পিছনে হাঁটতে শুরু করে। রাত 11টার বেশি বাজে। গাড়ি এসে থামে তোহার বাড়ির সামনে। এতক্ষণ তো বেশ সময় কাটাচ্ছিল মিরানের সাথে, কিন্তু এখন যে ও চলে যাবে। তোহা ছোট নিঃশ্বাস ফেলে মিরানের দিকে তাকিয়ে বলল, বাড়ির ভিতরে চলো, কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর না হয় আবার চলে যেও। একটানা এতক্ষণ গাড়ি ড্রাইভ করলে তুমি অসুস্থ হয়ে পড়ে। মিরান সিট বেল্ট খুলে তোহার দিকে তাকিয়ে বলল, আমাকে নিয়ে এত ভাবতে হবে না, আমার অভ্যাস আছে একটানা অনেকক্ষণ ড্রাইভ করার। তোহা মিরানের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, এক কাপ কফি অন্তত খেয়ে যাও। মিরান কিছুক্ষণ ভেবে বলল, ঠিক আছে, চলুন। কলিং বেল বাজার সঙ্গে সঙ্গে মিনা এসে দরজা খুলে দেয়। তোহার সঙ্গে একটা ছেলে দাঁড়িয়ে আছে দেখে অবাক হয়ে চোখ বড় বড় করে তাকায়। মিনা কিছু বলার আগে ভিতর থেকে স্নেহা মৃদু স্বরে বলল, কে এসেছে মিনা? মিনা আরও কিছুক্ষণ তোহাদের দিকে তাকিয়ে থেকে মৃদু চিৎকার করে বলল, আম্মা। মিনা এইটুকু বলে দৌড়ে ভিতরে চলে যায়। তোহা আর মিরান ভিতরে গিয়ে দেখি সবাই ডাইনিং টেবিলে বসে হতবাক চোখে তাকিয়ে আছে। তুলি কিছু একটা আন্দাজ করে ঠোঁটে হাসি এনে বলল, ভাইয়া, আপনি কি ডাক্তার? মিরান অবাক গলায় বলল, হ্যাঁ, কিন্তু
মিরানের কথা সম্পূর্ণ করতে না দিয়ে তুলি ওর মায়ের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, আম্মু, তোমার বড় জামাই এসে গেছে, বরণের ব্যবস্থা করো। মিরান চোখ বড় বড় করে তাকায় তুলির দিকে। এই পিচ্ছিটা কি পাগল হয়ে গেছে? বড় জামাই মানে? রাতের খাওয়া দাওয়ার পরে সবাই শীতের পোশাক পরে ছাদে উঠে এসেছে ছাদে বসে আড্ডা দেবে বলে। মাদুর পেতে সবাই একে একে বসে পড়েছে। রাজীব, অনন্যা আর টিয়া একপাশে বসে। অনন্যার গায়ে জড়ানো চাদরটা আরেকটু ভালোভাবে জড়িয়ে নিয়ে টিয়ার দিকে তাকিয়ে বলল, এই শীতের মধ্যে আড্ডা দিতে কেন যে ছাদে আসতে গেলি তোরা? আর কি জায়গা ছিল না আড্ডা দেওয়ার মতো? টিয়া কিছু বলার আগে রাজীব ওদের তাকিয়ে বলল, মিরু, তুই শুধু শুধু টিয়াকে বকিস না। টিয়ার জন্যই আমরা সবাই শীতময় পরিবেশের বসে আড্ডা দিতে পারছি। কোথায়টি টিয়াকে ধন্যবাদ দিবি তা না, উল্টো ওকে বকাবকি করছিস। অনন্যা রাসেলের দিকে একবার আর চোখে তাকিয়ে রাজীবের দিকে তাকিয়ে চোখ ছোট ছোট করে বলল, ঘটনা কি রাজীব ভাইয়া? হঠাৎ করে তুমি টিয়ার হয়ে সাফাই গাইতে শুরু করলে? টিয়া অনন্যার হাত চেপে ধরে মৃদু স্বরে বলল, মিরু, কি হচ্ছে এসব? একে তো এই শীতের জন্য অবস্থা খারাপ, তার ওপরে তোর আবার বকবকানি। প্লিজ একটু থামবি তুই। অনন্যা নিজের গায়ে জড়ানো চাদরটা খুলে টিয়াকে জড়িয়ে নিয়ে ঠোঁটে হাসি টেনে বলল, তোর খালি মুখেই পটর পটর। নিচ থেকে আসার সময় শীতের পোশাক নিয়ে আসিসনি কেন? রাজীব ভাইয়া, তুমি কিছু বলতো ওকে। রাজীব এক নজরে সবার দিকে তাকায়। যে যার হাসি ঠাট্টা নিয়ে ব্যস্ত। রাজীব চোখ সরিয়ে অনন্যার দিকে তাকিয়ে হালকা হেসে বলল, এই কথাটা কিন্তু একদম ঠিক বলেছে মিরু। এমন শীতের মধ্যে তুমি শীতের পোশাক না নিয়ে এসে একদম ভালো করেনি। সে যাই হোক, তুমি চাইলে আমার জ্যাকেট খুলে তোমাকে দিতে পারি। টিয়া তাড়াতাড়ি করে বলল, না না ভাইয়া, তার দরকার নেই। আর যদি দরকার পড়ে আমি নিজেই চেয়ে নেব আপনার থেকে। এইটুকু বলে রাসেলের দিকে আর চোখে তাকায়। রাসেলের চোখগুলো লাল লাল হয়ে আছে। এতক্ষণ ধরে ওদের সব কথা শুনছিল। শুধু এখনই নয়, আজ সারাদিন ধরে ওদের এমন আরও অনেক কথা শুনতে হয়েছে ওকে। কোনো কথাই রাসেলের জন্য সুখকর ছিল না। ওদের ইনিয়ে বিনিয়ে কথা বারবার বুঝিয়ে দিচ্ছে রাজীবের সাথে নতুন কোনো সম্পর্কের পথে পা বাড়াতে চলেছে টিয়া। রাসেল যে কবার টিয়ার সঙ্গে কথা বলতে চেয়েছে ততবার টিয়া ওকে উপেক্ষা করে চলে গেছে। রাসেলের করা সামান্য অভিনয়ের জন্য টিয়া ওকে যে ভুল বুঝে দূরে সরিয়ে দেবে তা ভাবতে পারিনি কখনো। টিয়ার সাথে ওর মনের বিচ্ছেদ ওকে প্রতিনিয়ত পীড়া দেয়। রাসেল টিয়ার দিকে তাকিয়ে আহত কণ্ঠে বলল, টিয়া, শুনবে, তোমার সাথে আমার কিছু কথা ছিল। টিয়া রাসেলকে পাত্তা না দিয়ে সবার দিকে তাকিয়ে ধীর গলায় বলল, খালি মুখে আড্ডাটা ঠিক জমে না, তাই না? তোমরা বসো, আমি তোমাদের জন্য কফি নিয়ে আসছি। এইটুকু বলে টিয়া আর এক মুহূর্ত না দাঁড়িয়ে বড় বড় পা ফেলে নিচের দিকে যায়। কেন দাঁড়াবে ওখানে? রাসেলের কথা শুনতে? তার তো মিমি আছে তার কথা শোনার জন্য। তাহলে ওকে কেন ডাকছে বারবার? কেন মিথ্যে মায়ার বাঁধনে বারবার করতে চাইছে? টিয়া রাসেলকে একতরফা ভালোবেসে যে ছেলেমানুষিটা করেছিল তার খানিকটা সামলে উঠেছে ও। আর পারবে না হৃদয় ভাঙার যন্ত্রণা সহ্য করতে টিয়া। আজকাল টিয়া ভার্সিটিতে হামেশাই শুনত কোনো না কোনো ডিপার্টমেন্টের মেয়েদের সুইসাইড করার কথা। এমন নিদারুণ কষ্ট তারা সহ্য করতে না পেরে এমন বোকামির পথ তারা বেছে নিয়েছে। টিয়ার কাছে ওই মেয়েগুলো ছিল পৃথিবীর শ্রেষ্ঠ বোকা। না হলে শুধু একটা মানুষের জন্য পুরো পরিবারকে কাঁদিয়ে চলে যাওয়ার পথ বেছে নেয় না। যাগ্গে এখন আর এসব ভাবতে চাচ্ছে না টিয়া। কিন্তু ভাববে না বলেও ভাবতে হচ্ছে টিয়াকে। জীবনে প্রথম ভালো লাগার মানুষটি সে।
কি করে ভুলে যাবে তাকে? পারবে না টিয়া রাসেলকে ভুলে যেতে। রাসেল কেমন আহত চোখে তাকাচ্ছিল ওর দিকে বারবার, যেন অনেক না বলা কথা বলতে চায় চোখগুলো। এসব ভাবতে ভাবতে টিয়া ট্রে হাতে ধীর পায়ে হেঁটে ছাদে আসে। একে একে সবাইকে কফি দিয়ে রাজীবের সামনে এসে বলল, কি হলো ভাইয়া, নিন কফি। অনন্যা সুর টেনে বলল, হ্যাঁ ভাইয়া, নিন না কফিটা। আপনার জন্য আমার টিয়া পাখি স্পেশাল কফি বানিয়েছে। টিয়া কিছু না বলে একটু হেসে কফির কাপটা এগিয়ে দেয় রাজীবের দিকে। রাজীবের পরে বসা ছিল রাসেল। রাজীবকে পেরিয়ে ট্রেটা হাতে রাসেলের সামনে গিয়ে ট্রেটা ধরে। রাসেল কফি কাপটা হাতে না নিয়ে তীব্রভাবে টিয়ার দিকে তাকায়। টিয়া খুকখুক করে বলল, কি হলো, নিন কাপটা। কত ঘন্টা পর প্রিয় মানুষটার কণ্ঠস্বর কাছ থেকে শুনল রাসেল। প্রায় 2 দিনের কাছাকাছি। রাসেল হাত বাড়িয়ে কাপটা নিয়ে টিয়ার দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, তোমার সঙ্গে। রাসেলের কথার সমাপ্তি ঘটে অনন্যা কথায়। অনন্যা টিয়ার দিকে তাকিয়ে চোখ ছোট ছোট করে বলল, এত রাতে আবার কে এলো? টিয়া ভ্রু কুঁচকে বলল, কোথায়? কে এলো? রাজীব টিয়ার দিকে তাকিয়ে বলল, কেন শুনলে না এইমাত্র বাড়ির সামনে একটা গাড়ি থামায় শব্দ? আমার মনে হয় মিরান ভাইয়া ফিরে এসেছে। এর মধ্যে মেঘ দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলল, তোমরা এখনো এখানে বসে আছো? ওদিকে শান্ত ভাইয়া একটা মেয়েকে নিয়ে বাড়িতে এসেছে। মনে হয় বিয়ে করে নিয়ে এসেছে মেয়েটাকে। মেঘের দিকে সবাই চোখ বড় বড় করে তাকায়। মেঘের কথা শেষ হতে না হতেই সবাই ছুট লাগায় নিচে যাওয়ার জন্য। তুলি হঠাৎ করে এমন কিছু বলবে তা আন্দাজ করতে পারেনি তোহা। তোহা চোখের ইশারায় তুলিকে চুপ করতে বলে। তুলি তোহার ইশারা বুঝতে পেরে মুখে আঙ্গুল দিয়ে চুপচাপ বসে পড়ে। মিরান বিস্ময় চোখে তুলির দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে এই পিচ্ছি চিৎকার করে অমন কথা বলল কেন? মিরান তুলির উপর থেকে চোখ সরিয়ে নিয়ে তোহার দিকে তাকিয়ে বিস্ময় গলায় বলল, ওই মেয়েটা কি বলল? বড় জামাই মানে? তোহা মিরানের দিকে সতর্ক চোখে তাকিয়ে বলল, কোথায় বড় জামাই? ও তো অন্য কিছু বলেছে। মিরানের বেশ মনে আছে তুলি ওকে দেখে বড় জামাই বলে চিৎকার করেছে। মিরান তোহার দিকে সন্দেহের চোখে তাকিয়ে বলল, আমার স্পষ্ট মনে আছে ও আমাকে দেখেই বড় জামাই বলে চিৎকার করেছে। তাহলে আপনি অন্য কথা বলছেন কেন? তুলি নিজের বোকামির জন্য নিজের মাথায় নিজের বাড়ি মারতে ইচ্ছে করছে। তুলি ওদের দিকে তাকিয়ে হালকা হাসার চেষ্টা করে বলল, ভাইয়া, আমি জামাই না জালিম বলেছি। মিরান অবাক গলায় বলল, জালিম? তুলি মৃদু হেসে বলল, হ্যাঁ, জালিম। আসলে ভাইয়া, একটু আগে আমি এই গানটা শুনেছিলাম, তাই গানটা বারবার গাইতে ইচ্ছে করছে। মেরা চেনো বেন সব উজরা, জালিম নজর হঠালে, বারবাদ হো রাহে জি তেরি আপনি সেহের ভালে, মেরে আং রাই না টুটেন তু আজা, কাজরারে 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 তেরে কালে কালে নয়না। সুন্দর না গানটা ভাইয়া? তুলির গানটা শুনে বাড়ির সবাই মুখ টিপে হাসতে শুরু করে। বাড়ির সবাই তুলির দুষ্টুমির সাথে পরিচিত। কিন্তু মিরান? সে তো পরিচিত নয়। মিরান বিস্ময়ভিভূত হয়ে তাকায় তুলির দিকে। কি সাংঘাতিক মেয়ে রে বাবা! মুহূর্তের মধ্যে কথা ঘুরিয়ে ফেলল। এই মেয়ে তো দেখছি তোহার থেকে আরো কয়েক ধাপ উপর দিয়ে যায়। জামাই থেকে জালিম। আর কিছুক্ষণ এখানে থাকলে নিশ্চয়ই কোনো না কোনো নতুন ঘটনা ঘটাবে। তার থেকে বরং এখনই চলে যাওয়া ভালো। মিরান তুলির প্রশ্নের উত্তর না দিয়ে তোহার দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, অনেক রাত হয়ে গেছে, এখন আমার যাওয়া দরকার। আমি আসি বরং।
আতিক সাহেবের স্নেহা এতক্ষণ ধরে ছোট মেয়ের দুষ্টুমি দেখছিল। মিরান চলে যাবে শুনে স্নেহা ওর দিকে এগিয়ে এসে ধীর গলায় বলল, সে কি বাবা, তুমি চলে যাবে কেন? আজ প্রথম আমাদের বাড়িতে এলে, তোমাকে তো আর এমন খালি মুখে চলে যেতে দিতে পারি না। আর তার চেয়ে বড় কথা, তুমি এত রাতে কোথায় যাবে? মিরানের স্নেহার কথা খুব ভালো লাগে। মাগুলো বোধহয় এমনই হয়, পরের সন্তান আর নিজের সন্তান দেখে না, আগলে রাখার চেষ্টা করে। মিরান স্নেহার দিকে তাকিয়ে হাসি মুখে বলল, আন্টি, আপনি যে আমাকে বলেছেন এটাই আমার জন্য অনেক। মাম্মা আমার উপর দায়িত্ব দিয়েছিল উনাকে সেফলি বাড়িতে পৌঁছে দেওয়া। এখন আমাকে যেতে হবে না হলে। মিরানের কথা সম্পূর্ণ করতে না দিয়ে আতিক সাহেব এগিয়ে এসে বলল, তুমি যাই বলো না কেন আমরা কিছু শুনছি না। আজ তোমাকে থেকে যেতেই হবে। স্নেহা, তুমি বরং ওকে গেস্টরুমে নিয়ে যাও। তুমি ফ্রেশ হয়ে আসলে আমরা একসাথে ডিনার করব। মিরান দ্বিধায় পড়ে যায় আতিক সাহেবের কথা শুনে। মিরান আতিক সাহেবের দিকে তাকিয়ে ধীর গলায় বলল, না আঙ্কেল, তা হয় না। মিরানের কথা পাত্তা না দিয়ে স্নেহা মিরানের হাত ধরে নিয়ে যেতে যেতে বলল, এখন আর কোনো কথা নয়। আগে ফ্রেশ হবে, তারপর যত কথা। মিরানের কোনো কথা না শুনে স্নেহা মিরানকে নিয়ে গেস্টরুমের দিকে চলে যায়। তুলি এসে তোহার পাশে দাঁড়িয়ে কাঁধে ধাক্কা দিয়ে মুচকি হেসে বলল, মেরা চেনো বেন সব উজরা। জালিম নজর হঠালে, বারবাদ হো রাহে জি তেরি আপনি সেহের ভালে। মেরে আং রাই না টুটেন তু আজা। কাজরারে 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 তেরে কালে কালে নয় না। গানটা সুন্দর না আপু? তোহা তুলির তেরে গিয়ে বলল, দাঁড়, আজ তোর হচ্ছে। আজ তোর একদিন কি আমার একদিন। তুলি আর কারো অপেক্ষা না করে ছুট লাগায় ওখান থেকে, আর তোহা তুলির পিছনে দৌড় দেয়। বেশ কিছুক্ষণ ধরে দরজা নক করার শব্দ আসছে, কিন্তু ঘুমের জন্য চোখ খুলতে পারছে না মিরান। কাল রাতে শুতে প্রায় 2টোর বেশি বেজে গেছিল। তোহার বাবার সাথে জমিয়ে গল্প করেছে রাত জেগে। খুব হাসি খুশি মানুষটা, কিন্তু এই দরজা নক করার শব্দ যে থামছেই না। মিটমিটে চোখ খুলে উঠে বসে মিরান লম্বা হাই তুলে দরজার দিকে তাকায়। এমনভাবে দরজা নক করছে যেন দরজা ভেঙে ফেলবে, যেন মনে মনে শপথ করেছে যতক্ষণ না দরজা খুলছে কতক্ষণ ধরে দরজার ধাক্কিয়ে যাবে। মিরান বিরক্তি নিয়ে বিছানা থেকে উঠে হেলেদুলে দরজার দিকে যায়। দরজা খুলতে না খুলতেই তোহা হনহনিয়ে ভিতরে ঢুকে পড়ে। মিরান ভুরু কুঁচকে তোহার দিকে তাকায়। মিরান আগেই বোঝা উচিত ছিল এমন কাজে এ বাড়িতে 2টো মানুষ ছাড়া আর কেউ করতে পারে না। যদি জানত দরজার ওপাশে তোহা দাঁড়িয়ে আছে তাহলে এখন কিছুতেই ওর আরামের ঘুম নষ্ট করে উঠে দরজা খুলত না। এখন নিশ্চয়ই আবার ওর সঙ্গে রাগারাগি করবে। তোহা কোমরে এক হাত দিয়ে মিরানের দিকে তাকিয়ে বলল, এতক্ষণ কি করছিলে? কতক্ষণ ধরে দরজা নক করছিলাম, শুনতে পাওনি তুমি? মিরান ভুরু সোজা করে আবারও হাই তুলে বলল, ঘুমোচ্ছিলাম। কেন, কিছু হয়েছে? এভাবে দরজা ধাক্কা দিলেন কেন? তোহা চোখ ছোট ছোট করে মিরানের দিকে তাকায়। চোখগুলো লাল লাল হয়ে আছে, হয়তো ঠিকমতো ঘুমাতে পারেনি রাতে। ধ্যাত, কেন যে বেচারাকে এখন শুধু শুধু বিরক্ত করতে গেলাম। আর কিছুক্ষণ পর ডাকলে কি এমন ক্ষতি হতো? কিন্তু অনেক বেলা হয়ে গেছে, ওদিকে বাবা ওর সাথে কথা বলবে বলে বসে আছে নিচে। মিরান তোহার চোখের সামনে তুড়ি বাজিয়ে মৃদু স্বরে বলল, কি হলো, কিছু বলছেন না যে? তোহা ভাবনা থেকে বেরিয়ে মিরানের দিকে তাকিয়ে ছোট করে বলল, ফ্রেশ হয়ে তাড়াতাড়ি নিচে এসো, বাবা তোমার জন্য অপেক্ষা করছে। আমি নিচে যাচ্ছি, তুমি তাড়াতাড়ি এসো। তোহা আর কিছু না বলে চলে যায়।
মিরান তোহার যাওয়ার দিকে তাকিয়ে চিন্তা করে, হঠাৎ করে এই মেয়ের হলো কি? এসে রাগী চোখে তাকিয়ে আবার শান্ত চোখে চলে গেল। যাগ্গে এসব এখন না ভেবে আগে ফ্রেশ হতে হবে। একা একা এসব ভাবতে ভাবতে মিরান ওয়াশরুমের দিকে যায়। সন্তান হারিয়ে একজন মায়ের মনের অবস্থা কেমন হতে পারে তা আর একজন মা উপলব্ধি করতে পারে। আর সে সন্তান যদি হয় মায়ের অতি আদরের একমাত্র সন্তান, তাহলে সেই মায়ের মনের অবস্থা অতি বেদনপূর্ণ। বাসে কখন চোখটা লেগে গেছিল বুঝতে পারিনি তাসলিমা জাহান। চোখ খুলে মাঝরাতে মেয়েকে যখন পাশে পায় না তখন থেকেই তার পাগলামি শুরু। বাস চালকের সাহায্যে অনেক খোঁজাখুঁজি করেও তার মেয়ের খোঁজ পায়নি তার স্বামী। তার স্বামী সোহান সাহেব তাকে ক্রমপর্যায়ে সান্ত্বনা দিয়ে চলেছে। এদিকে তার চোখের আড়ালে বারবার চোখ মুছছেন তিনি। সোহান সাহেব তাসলিমাকে বুঝিয়ে সুঝিয়ে তার বন্ধু আজমলের বাড়িতে নিয়ে যায়। সোহান সাহেব ইতিমধ্যে পুলিশ মাধ্যমে তার মেয়েকে খুঁজতে শুরু করেছে। আজমলের স্ত্রী নদী তাসলিমাকে সামলে রাখার আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু মেয়ের কথা মনে পড়লেই তিনি চিৎকার করে কেঁদে ওঠেন। বিয়ের অনেক বছর পর যখন সন্তানাদি হচ্ছিল না, কতনা ডাক্তার কবিরাজ দেখিয়েছেন তারা, তাতেও কোনো ফল পাচ্ছিল না দেখে একসময় তারা সব আশা ছেড়ে দেয়। কিন্তু ওই যে নিয়তি, নিয়তি বলতে একটা কথা আছে না? হঠাৎ একদিন জানতে পারে তাদের ঘর আলো করে কেউ আসতে চলেছে এই পৃথিবীতে। খুশির অন্ত ছিল না তাদের স্বামী স্ত্রীর মাঝের। ঘর আলো করে জন্ম নেয় মেয়ে সন্তান। জন্মের সময় ফুটফুটে মিষ্টি চেহারা দেখে তার বাবার নাম রেখেছিল জান্নাতুল ফেরদৌস। সবাই ভালোবেসে জান্নাত বলেই ডাকে ওকে। তারা স্বামী স্ত্রী দুজনে মিলে আদর যত্নে মানুষ করেছে তাদের মেয়েকে। একমাত্র মেয়ে বলে কখনো চোখের আড়াল হতে দেয়নি, আর আজ সেই কলিজার টুকরাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মেয়ে হারানোর যন্ত্রণা তিনি সহ্যাতীত করতে না পেরে বারবার জ্ঞান হারাচ্ছেন। মিরান ওয়াশরুম থেকে বেরিয়ে মিররের সামনে যায়। চুলগুলো এলোমেলো হয়ে আছে। অনেকটা পাগল পাগল লাগছে নিজেকে। চুলগুলো ঠিক করবে বলে চিরুনি হাতে নেয় মিরান। চিরুনি চুলের স্পর্শ করার আগেই মিরানের ফোন বেজে ওঠে। চিরুনিটা রেখে বেড সাইডের টেবিলের সামনে যায়। একটু ঝুঁকে ফোনটা হাতে নিয়ে ফোনের স্ক্রিনে তাকায়। স্ক্রিনের নামটা দেখে ঠোঁটে হাসির রেখা ফুটিয়ে তুলে ফোন রিসিভ করে মৃদু হেসে বলল, হ্যাঁ মাম্মা বলো। মীরা মৃদু স্বরে বলল, কখন বের তুই? মিরান ফোনটা স্পিকারে দিয়ে আবার মিররের সামনে দাঁড়িয়ে বলল, এই তো একটু পরে বের হব। কেন, কিছু বলবে? মীরা শান্ত গলায় বলল, হ্যাঁ বলবো তো। তোর এখন বের হবার দরকার নেই। তোহার কনসার্ট শেষ হলে সন্ধ্যার পর কিংবা রাতে বের হোস। মিরান খানিক কপাল ভাঁজ করে বলল, কেন? তোহার কনসার্টের পর বের হব কেন? মীরা মৃদু স্বরে বলল, কারণ তোহার কনসার্ট শেষ হলে ওকে সাথে নিয়ে তুই ময়মনসিংহে ফিরবি। মিরান কথাটা শোনামাত্র হাতে থেকে চিরুনি পড়ে যায়। দ্রুত পায়ে গিয়ে ফোনটা হাতে নিয়ে বলল, কেন? ওনাকে আবার সাথে করে নিয়ে আসতে হবে কেন? মীরা মৃদু হেসে বলল, তোকে তো বলতে ভুলে গেছিলাম। মিরু আর তোর পাপা তোহাকে ওর কনসার্ট শেষ করে তোর সঙ্গে আবার এখানে আসতে বলছে। মিরান ওর মাম্মার কথা শুনে আপনি আপনি ভুরু কুঁচকে যায়। এই মেয়েটাকে আবার ওর সাথে করে ময়মনসিংহে নিয়ে যেতে অসম্ভব। মিরান তাড়াতাড়ি করে বলল, না মাম্মা আমি পারব না, আমি এক্ষুনি ফিরে আসছি। মীরা মন খারাপের অভিনয় করে বলল, বাবা তুই আমার কথাটা রাখবি না? মিরান সবকিছু সহ্য করতে পারে, কিন্তু ওর মাম্মা মন খারাপ করে থাকবে তা কখনো সহ্য করতে পারে না। মিরান মুখ গোমরা করে বলল,
আচ্ছা ঠিক আছে, নিয়ে আসবো তোমাদের সিঙ্গারকে, আর মন খারাপ করতে হবে না তোমাকে। মীরা ঠোঁটে হাসি এনে বলল। সত্যি? মীরান ছোট করে বলল। হুম। মীরা মৃদু হেসে বলল। আমি জানি তো আমার বাবা কখনো আমার কথা ফেলতে পারে না। আচ্ছা বাবা, এখন আমি রাখি, সাবধানে আসিস। মীরান ফোন রেখে গাল ফুলিয়ে বসে আছে। কোথাকার না কোথাকার একটা মেয়ে হঠাৎ করে উড়ে এসে ওর মাম্মা, পাপা আর বোনের মন জুড়ে বসে আছে। এবার চলুক না ওর সাথে ময়মনসিংহে, তখন বুঝাবো মজা এই মীরান কি জিনিস। আর করবেই বাকি। কথায় কথায় ভয় দেখায়, মারার হুমকি দেয়। বড্ড ভয়ঙ্কর মেয়েটা। না জানি যে এই মেয়েটার বর হবে তার কি অবস্থা হবে। চলবে।